দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে গুরুত্ব পাবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, ভিসা নীতি, অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় থাকছে আলোচ্য সূচিতে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। ভোটের আগে মুখিয়ে থাকলেও এখন বিদেশিদের বিষয়ে আগ্রহে ভাটা বিএনপির নেতারা। বললেন, জনগণের শক্তি সব। আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানো হলে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায়, আমরা তাদের ধন্যবাদ জানাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু মুক্ত এমভি আবদুল্লাহ নোঙর করেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। কাল বোটে করে চট্টগ্রামে ফিরবেন 23 নাবিক। আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, আদেশ হাইকোর্টের। অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ। এখনও ভিসা জটিলতা কাটেনি 9,000-এর বেশি হজ যাত্রীর। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর। আশ্বস্ত করলেন ঈসা ইউসেফ। ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব। পেঁপের কেজি 70 টাকা, বেগুনের সেঞ্চুরি, ডিমের ডজন 150। অস্থির মশলার বাজারও। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 10%। কাল 2 দিনের সফরে আবারও ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এ সফরে সম্পর্ক জোরদারই লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা বা ভিসা নীতি দুদেশের সম্পর্কে যে রেখাপাত করেছে সেটা আলোচনায় থাকবে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। নির্বাচনের আগে 2 দফা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে 4 মাস পর আবারও ঢাকায় আসছেন লু। এবার আর থাকছে না রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা। সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ। তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। আমরা কর্মকর্তার লেভেলে আমরা মিট করব মোস্টলি। সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে, সেই বিষয়ে আলোচনা হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে সফরে। মূল দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। মাসুদ বিন মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নানা পথ খোঁজার চেষ্টা থাকবে বৈঠকে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে। তো এইগুলা সবগুলাই আরও কিভাবে রিঅ্যাক্টিভেট করা যায়। একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার। তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতির মতো ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে রেখাপাত হয়েছে তা নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। ডোনাল্ড লুর সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী।
শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। তাজওয়ার, আপনাকে স্বাগত জানাই। ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে বেশ আলোচিত নাম। নির্বাচনের আগে তাকে আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে ঘন ঘন কথা বলতে, এমনকি সফরও করেছেন তিনি। আবার তিনি নির্বাচনের পরে দেশে আসছেন, তার এবারে সফরের আলোচ্য সূচি কিংবা কেন তিনি আসছেন আসলে? জাফর, দেখা যাচ্ছে যে গত 17 মাসে অর্থাৎ 2023 সালের জানুয়ারিতে তিনি এসেছিলেন, জুলাই এসেছিলেন এবং এরপরে আবার এই বছর মে মাসে অর্থাৎ 17 মাসে 3 বার ডোনাল্ড লু বাংলাদেশ সফর করছেন। এবং শুধুমাত্র যে বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে তাই নয়, এছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে তিনি নির্বাচনের আগে চিঠি পাঠিয়েছিলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও কিন্তু তিনি বলেছিলেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে বারবারই কিন্তু তাগিদ দিয়েছেন এবং গত বছর নির্বাচনের আগে যে সফরগুলো হয়েছে সেখানে কিন্তু তিনি রাজনৈতিক পর্যায়ে মূলত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং তবে এবারের যে সফর, সেই সফরে কিন্তু দেখা যাচ্ছে তার রাজনৈতিক পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের তেমন কোনো সূচি নেই, যদিও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরটি মূলত কর্মকর্তা পর্যায়ে অর্থাৎ পররাষ্ট্র সচিবের সঙ্গেই কিন্তু তিনি মূলত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যেই বিবৃতি তারা দিয়েছে ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে, সেখানে কিন্তু দেখা গেছে যে তারা বলছেন যে সম্পর্ক উন্নয়ন করাই এই সফরের লক্ষ্য। এবং এছাড়া দেখা যাচ্ছে যে ঢাকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে জোরদারের একটা প্রয়াস আছে। এছাড়াও কিন্তু রোহিঙ্গা সংকট, জলবায়ু সংকট, এ ধরনের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের যে সম্পর্ক, সেটি তিনি আসলে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান এই সফরের মধ্যে, এমনটি কিন্তু আসলে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি থেকে আসছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রী আজকে যেটি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে যে নির্বাচনকে প্রতিহত করা হলে ভিসা নীতি প্রয়োগ করা হবে, এমন ধরনের যে ঘোষণাগুলো এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেগুলো যেন পুনর্বিবেচনা করা হয়, অর্থাৎ সেটি যেন তুলে নেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনায় উঠে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের আগে যখন নাকি ডোনাল্ড লু বেশ তৎপর ছিলেন, তখন বিএনপি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের ভরসা ছিল বলে আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি এবং তাদের কথাবার্তা এটা মাঝে মাঝে মনে হয়েছে। এখন বিএনপির অবস্থান কি? এ নিয়ে একটি প্রতিবেদন আছে যেখানে দেখা যাচ্ছে যে বিএনপি বলছে যে তাদের দল আসলে বিদেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না। অপরদিকে আওয়ামী লীগ বলছে যে বিদেশি মদদে যদি বিএনপি আন্দোলনে নামে সেক্ষেত্রে তারা প্রতিহত করবে। প্রতিবেদনটিতে বিস্তারিত দেখে আসি। নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ নিয়ে তৎপর থাকতে দেখা যায়। বিএনপি নেতারাও ইউরোপ, আমেরিকার ঢাকার হাইকমিশন কিংবা দূতাবাসে প্রায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করতেন। গেল বছর 28 অক্টোবরের কর্মসূচির দিন সন্ধ্যায় পল্টন কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনীতিতে। নির্বাচনের আগে পশ্চিমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নাক গলানোর বিষয়ে উৎসাহের বদলে আগ্রহে ভাটা পড়েছে বিএনপি নেতাদের। সোমবার সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। বলেন, বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ভাবছে না দল। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি না। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না। আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি। ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ। নির্বাচনের পর বাইডেনের পাঠানো চিঠির বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে,
সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন, আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। মনে করিয়ে দেন, শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। শাস্তিটা অনেকভাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাফর, যেটা দেখলাম প্রতিবেদনে, তাহলে কি মানে বিএনপির দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের অনাগ্রহ কিংবা ভরসার ঘাটতি তৈরি হয়েছে কিনা? বলতে গেলে তাই, কিন্তু আজকের যে বিএনপির শীর্ষ একজন নেতা নজরুল ইসলাম খান, তার বক্তব্য থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে তেমনই কিন্তু আসলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ নির্বাচনের আগে আমরা দেখেছি যে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 16টির মতো কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন এবং তারা কিন্তু বেশিরভাগই বিএনপির সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতের সময় বিএনপি নানা ধরনের নালিশ কিন্তু তাদের কাছে করেছে, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে নানা দৃষ্টিভঙ্গি তাদের তুলে ধরেছিল। তবে এবার ডোনাল্ডুর যে সফর, সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন পরবর্তী এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সফর। তবে বিএনপির অনেকটা বলা যাচ্ছে যে ভরসা হারিয়েছে, এমনই কিন্তু আসলে সুর তাদের নেতাদের মুখ থেকে উঠে আসছে এবং তারা বলছেন যে ডোনাল্ডুর সফর নিয়ে তারা ভাবছেন না। অপরদিকে আরও একটি বিষয়ে উল্লেখ করা যায় যেটি বিএনপি নেতাদের মুখ থেকে এসেছে, যে বিএনপি আসলে বিদেশি শক্তিদের উপর ভরসা করে না, বরং নিজেদের আন্দোলন আসলে নিজেরাই করেন এবং জনগণের, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে যেই ধরনের সিদ্ধান্ত আসবে সেগুলো জনগণের কাছ থেকে আসবে, এমনটি কিন্তু। আওয়ামী লীগের দিক থেকে যেটি দেখলাম, যে আওয়ামী লীগ কি যে তৎপরতা ছিল বিদেশিদের নির্বাচনের আগে, সেই তৎপরতা সামলে নির্বাচন করে সরকার গঠন করার পর কি বিদেশিদের এই চাপ আওয়ামী লীগের জন্য আসলে একদমই স্বাভাবিক হয়ে উঠেছে বোধহয়? বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ইসরায়েল যে ইস্যু এবং সেখানে যে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অবস্থানে যে কিছুটা মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে তাদের যে অবস্থান ছিল, সেখানে কিছুটা পিছিয়ে পড়ায়, অর্থাৎ তাদের যেই ভোকাল রেজ করার যে জায়গাটা ছিল সেটাতে পিছিয়ে পড়ায় কিন্তু এখন অনেকটাই সরকারের জন্য সহজ হয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগকে অনেকটা নির্ভীক মনে হচ্ছে, যে এইসব বিষয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইস্যুতে আওয়ামী লীগকে অনেকটা নির্ভীক মনে হচ্ছে এবং যেমনটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি কিন্তু এখন আর নেই এবং সেটি কিন্তু তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে বা অর্থাৎ যুক্তরাষ্ট্রেই ছাত্র আন্দোলন সহ যে আন্দোলনগুলো চলছে তাতেই কিন্তু বোঝা যায় যে আসলে তাদের অবস্থান কতটা ঘোলাটে হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতাও সংকুচিত হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমনটি দাবি করছেন, বলছেন যে মধ্যপ্রাচ্যেই তাদের কোনো ধরনের যে প্রভাব ছিল সেটিও কিন্তু তারা দেখাতে পারছে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা বা প্রভাব দেখানোর যে সক্ষমতা ছিল সেটি কিন্তু অনেকটা কমে এসেছে। এবং আরেকটি কথা বলেছেন যে বিএনপিকে যদি কেউ মদত দিতে চায় বা দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু এখন আর বিদেশি শক্তিদের নেই বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ তাজওয়ার। আমরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ, জানাচ্ছিলেন ডোনাল্ডুর যে সাম্প্রতিক সফর হবে সে বিষয়ে বিস্তারিত। অন্য প্রসঙ্গ, অবশেষে স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু থেকে মুক্তির ঠিক 1 মাস পর এমভি আবদুল্লাহ নগর করেছে কুতুবদিয়ায়। কাল বিকেলে বোটে করে চট্টগ্রামে এসে স্বজনদের সঙ্গে মিলিত হবেন 23 নাবিক। উন্মুক্ত জলসীমায় ঘন্টায় 11.5 নটিক্যাল মাইল গতিতে ছুটে কক্সবাজারে কুতুবদিয়ায় নোঙ্গর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ায় জলদস্যু মুক্ত হওয়ার ঠিক 1 মাস পর নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে উদ্বেলিত ছিলেন নাবিকেরা। সোমবার দুপুর 2টার দিকে কক্সবাজারে জলসীমায় প্রবেশ করে এমভি আবদুল্লাহ। সন্ধ্যার আগে কুতুবদিয়ায় নোঙ্গর করে জাহাজটি। এখান থেকেই দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারের জাহাজে খালাস করা হবে। সন্ধে 6টায় কুতুবদিয়ার উপকূলে আমরা নোঙ্গর করেছি। জাহাজের সকল অফিসার ক্রু সুস্থ আছেন, ভালো আছেন। মঙ্গলবার জাহাজটিতে যোগ দেবে নতুন 23 জন নাবিক। তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসবেন পুরাতন 23 জন। তাদেরকে বোটে করে নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। এখানে স্বজনদের সঙ্গে মিলিত হবেন তারা। বাংলাদেশি হজ যাত্রীদের সুবিধায় ভিসা অনুমোদনের সময় বাড়াতে এবার সৌদি আরবকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বেলা 10টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, হজে যাওয়ার ভিসা না পাওয়া সবাই যাতে হজে অংশ নিতে পারেন, তাই ভিসা সহজ করতে প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন।
জবাবে দ্রুতই ভিসা না পাওয়া 10,000 যাত্রীর সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সৌদি দূত। এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি ও প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীকে তুলে দেন রাষ্ট্রদূত। বিচারিক আদালতে ফাঁসির রায় হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে নির্জন কক্ষ বা কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের 2 বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জামিন চাওয়ার অধিকার পাবেন ফাঁসির দণ্ডপ্রাপ্তরা। অ্যাটর্নি জেনারেল বলছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয় বিশেষ একটি কক্ষে, যাকে বলা হয় কন্ডেম সেল। 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকে না পর্যাপ্ত আলোর ব্যবস্থা। দেশের 68টি কারাগারে এমন নারী পুরুষ বন্দীর সংখ্যা প্রায় 3000, যাদের অধিকাংশই খালাস চেয়ে আপিল করে রেখেছেন সর্বোচ্চ আদালতে। অথচ আপিল চূড়ান্ত নিষ্পত্তি হতে কেটে যায় 15 থেকে 20 বছর। অনেকে খালাস পান, অনেককে ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠে। হাইকোর্ট তার রায়ে বলছেন, আপিল বিভাগে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকেই রাখা যাবে না নির্জন কক্ষ বা কন্ডেম সেলে। 2 বছরের মধ্যে কন্ডেম সেলে থাকা সব বন্দীকে সাধারণ সেলে নেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। অন্য দেশে দণ্ডপ্রাপ্ত বন্দীরা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান বলেও রায়ের পর্যবেক্ষণে তুলে ধরা হয়। উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা প্রসঙ্গ। হাইকোর্ট বলেন, এক যুগেও তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতার প্রকাশ। এই ধরনের ডিলে যেখানে হয়, সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দী রাখা হয়, তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। রাষ্ট্রপক্ষ বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা কন্ডেম সেলে নাকি সাধারণ সেলে থাকবে সেই সিদ্ধান্ত আসা উচিত আপিল বিভাগ থেকেই। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না। গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। সাম্প্রতিক সময়ে দেখা যায় 15 থেকে 20 বছরের অধিক সময় কন্ডেম সেলে থাকা অনেক আসামি সর্বোচ্চ আদালতে এসে নিরপরাধ প্রমাণিত হয়েছেন। জেল থেকে বের হয়ে তারা এখনও ভুগছেন কন্ডেম সেলে থাকার মানসিক যন্ত্রণায়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের একটি 5 কিংবা 10 টাকার খাম 100 টাকায় কিনতে বাধ্য করতেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সঙ্গে রেজিস্ট্রেশন কিংবা এডমিট কার্ড নিতেও দিতে হতো টাকা। খাম বাণিজ্য চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। এভাবেই একটি 5 টাকা কিংবা 10 টাকা দামের খাম 100 টাকায় কেনার কথা বলছেন কলেজে অনার্সে কিংবা মাস্টার্সে ভর্তি হতে আসা সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড নিতেও 100 টাকা করে নেওয়ার অভিযোগ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের বিরুদ্ধে। এসব অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। বিভিন্ন কাম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টঙের দোকান থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের সাদা একটা সিন্ডিকেটের মাধ্যমে আদায় করত। চট্টগ্রাম কলেজের বিভিন্ন অবকাঠামোতে বিভিন্ন রকম অনিয়ম এবং দুর্নীতি সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি হয়ে গেছে। তারা খাম বাণিজ্য, তাদের এডমিট কার্ড যে চাঁদা আদায়, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিটাগাং কলেজ সহ আশপাশ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন আছে এবং আমরা যথেষ্ট সজাগ আছি এই বিষয়ে। সংঘাত এড়াতে চট্টগ্রাম কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ডলারের দর বাড়ার অজুহাতে কোরবানির আগে অস্থির মশলার বাজার। এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে 50 টাকা বাড়ানো হয়েছে। অথচ এসব মশলা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। আর চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এই মুহূর্তে মশলার কোনো সংকট নেই দাবি কাস্টমসের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে গত 2 মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন। 2000 টাকা কেজি এলাচের দাম ঠেকেছে 4000 টাকায়। এবার শুধু এলাচ নয়, অজুহাতের উপর ভর করে জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার। জিরার বাজারে আর 10 টাকা 12 টাকা বাড়ছে, গোলমরিচ 5-10 টাকা বাড়ছে। যেহেতু ডলারটা বাড়ছে সেহেতু এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 24,267 মেট্রিক টন এলাচ, 41,346 মেট্রিক টন জিরা, 32,170 মেট্রিক টন লবঙ্গ এবং 29,446 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে। কাস্টমস চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায়। ভারত থেকে জিরা ও এলাচ ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, গুয়াতেমালা থেকে লবঙ্গ, দারুচিনি আমদানি করা হয়। এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালো, এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া। জিরা আর এলাচ ইন্ডিয়ার উপর নির্ভর করে। ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস, এখন 60% ক্রপ ড্যামেজ হয়ে গেছে। সবাই তো চায় মালটা বেচে বের হয়ে যেতে, মান রেখে তো কোনো লাভ নেই। তো ডলার বাড়াতে আসলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে। গত 8 মে প্রতি ডলারের দাম 117 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে প্রতি ডলারের মূল্য ছিল 110 টাকা। এতদিন পর্যন্ত কারসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম। এবার তারা কারসাজি নয়, যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি, আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। খেলার খবর। টাইগার পেসার তাসকিন আহমেদের ইনজুরির মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্টে আসেনি ভালো কোনো খবর। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ড কোনো মন্তব্য না করলেও জানা গেছে মাংসপেশিতে চির ধরা পড়েছে স্পিড স্টারের। আরও পর্যবেক্ষণের জন্য তা পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিকে বিশ্বকাপের জন্য কাল দুপুরে ঘোষণা করা হবে বাংলাদেশ দল। ইঙ্গিত মিলেছিল আগের দিনই, সেই শঙ্কাই সত্যি হলো। ইতিবাচক কোনো ফল আসেনি তাসকিনের এক্স-রে আর এমআরআই রিপোর্টে। মাংসপেশির চোটটা বেশ গুরুতরই, ধরা পড়েছে চির। সোমবার সকালে ঢাকা এক্সপ্রেসের রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ। খবরটা চাউর হয় এর কিছুক্ষণ বাদেই। আরও পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে, যেখানেই হবে তাসকিনের পরবর্তী চিকিৎসা। তাসকিনের চোট অতটা গুরুতর না হওয়ায় 3 সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠতে পারেন তিনি। আর বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের আগে যে সময়টা হাতে আছে বিসিবির, বিশ্বকাপ খেলতে 15 মে রাতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল। তাসকিনের ইনজুরিতে যেখানে কপাল খুলতে পারে পেসার তানজিম সাকিবের, শেষ মুহূর্তের সংকটের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার হাসান মাহমুদকে। অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ফিট না হতে পারেন তাসকিন। বিশ্বকাপের পরিকল্পনা কিংবা দল ঘোষণা সব আয়োজন একদিনের জন্য হলেও পিছিয়ে গেছে তাসকিন আহমেদের ইনজুরিতে। সূত্রের খবর, শঙ্কা জাগালেও স্বস্তির বিষয় হচ্ছে সব ঠিক থাকলে হয়তো মার্কিন মুলুক আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তাসকিন। তবে বিসিবির যেই বিভাগের জন্য এমন জটিল পরিস্থিতির তৈরি, এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে তো? অবশ্য ইতিহাস দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিদেশিদের সফরে আগ্রহে ভাটা পড়েছে বিএনপি। আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু মুক্ত এমপি আবদুল্লাহ নোঙর করেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। কাল বোটে করে চট্টগ্রামে ফিরবেন 23 নাবিক। এবং আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, আদেশ হাইকোর্টের। অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।